আমার বয়স যখন 2 বছর তখন বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। আমি বড় হয়েছি নানির কাছে। পৃথিবীতেই একজন মানুষ আমার আপনজন, এছাড়া আমার আপন বলতে কেউ নেই। যতটুকু নানির কাছে শুনেছি, বাবা মা একে অপরকে পছন্দ করে বিয়ে করছে। বিয়ের 3 বছর পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এরপর থেকে সমস্যা শুরু হয় তাদের মধ্যে। প্রায় ঝগড়া হতো, যেগুলোর কারণে ছিল খুবই তুচ্ছ। হয়তো তাদের ভালোবাসা ফিকে হয়ে গেছিল। একদিন মা আমাকে নিয়ে নানির বাড়িতে চলে এলেন। নানা মারা গেছেন অনেক আগে, ওনাকে কখনো আমি দেখিনি। মায়ের অন্য কোনো ভাই বোন নেই বলে নানির পুরো ভুবন জুড়ে মায়েই ছিলেন। বিচ্ছেদ কেন হলো, বাবা কি এমন করছে, বাবা কোথায়, কি তার পরিচয়, কিছুই আমি জানি না। নানিকেও এসব বলেনি। বাবার সাথে বিচ্ছেদের পর মায়ের আরও একটি বিয়ে হয়, সেটিও ভেঙে যায়। আমার মা দেখতে অনেক সুন্দরী, অসম্ভব ফর্সা। তিনি খুব আমোদে প্রকৃতির উচ্চবিলাসী, সবসময় জীবনটা উপভোগ করতে চাইতেন। ওনার কাছে টাকার মূল্য ছিল অনেক বেশি। টাকার জন্য উনি যা খুশি তাই করতে পারতেন। নানি আবার এসব পছন্দ করতেন না। তিনি সৎ ও আদর্শবান একজন নারী। আমার মায়ের টাকা নিয়ে বাহিরের মানুষের সাথে লেনদেন ছিল, এসব প্রায় নানির সাথে ঝগড়া হতো। মা সবসময় আমাকে একটা কথাই বলতেন, যখন তুমি ভালোবাসার কাছে হেরে যাবে তখন টাকা কে বেছে নিবে। আমার বয়স যখন 6 বছর, একদিন একজন লোক বাড়িতে আসলেন। মা তাকে অনেক হাসি মুখে পরিচয় করিয়ে দিলেন, ইনি তোমার বাবা। তারপর মা সহ ওনার সাথে চলে গেলাম। কখনো বাবার আদর পাইনি বলে তাকে বাবা বলে ডাকতাম। অন্য 8-10টা বাচ্চা যেভাবে চায় তার বাবার সাথে খেলবে, খাবে, আমিও চাইতাম ওই রকমটা। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটতেছে, তবে আমি ভুল ছিলাম। ছোট্ট একটা বাচ্চা মেয়ে সবসময় আদরের বদলে পেত পদাঘাত। মা হয়তো ভেবেছিলেন আমাকে তার নতুন সংসারে নিয়ে আসলে বাবার ভালোবাসাটুকু দিতে পারবে। মা হয়তো বুঝেননি, জন্মদাতা পিতা যেখানে খোঁজ নেননি, সে তো সৎ বাবা। ওই লোক আমাকে মেনে নিতে পারেননি। প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দিতেন। আমি দুষ্ট বাচ্চা ছিলাম না, তবুও আমাকে বকাঝকা করতেন, চর মারতেন। এসবই ছিল ওনার নিত্যদিনের অভ্যাস। মাকে এসব বললে বিশ্বাস করতেন না। ওনার কাছে লোকটি ছিল ফেরেশতার মতো। আমি তাদের কাছে ছিলাম 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার জীবনটা নরকে পরিণত হলো। একদিন আমার সৎ বাবা আমার হাতে গরম লোহা বসিয়ে দিলেন। আমি শুধু চিৎকার দিয়েছিলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। সেই পোড়া দাগ আমার হাতে আজও রয়ে গেছে। ওই ঘটনার পরে মা আমাকে নানির কাছে পাঠিয়ে দিলেন। আমার নানির অবস্থা ভালো ছিল না। নানার রেখে যাওয়া জমি থেকে যা ফসল হতো তাই ওনার একমাত্র উপার্জন ছিল। নানার রেখে যাওয়া যে কয়েকটা টাকা জমা ছিল তা আমার মায়ের বিলাসবহুল জীবনযাপনে শেষ হয়ে গেছে। এখন শুধু আছে এক টুকরো জমি আর বাড়ি। নানার রেখে যাওয়া জমিও ছিল মায়ের নামে। মা সেই জমি বিক্রি করে একদিন উধাও হয়ে গেলেন। যাওয়ার আগে চিঠি লিখে জানালেন তিনি বিদেশ চলে যাবেন। এইরকম জীবন চান না। মায়ের এরকম ঘটনায় নানি খুব কষ্ট পেয়েছেন, একদম ভেঙে গেলেন। এরপর থেকে নানি আর আগের মতো চলাফেরা করতে পারেন না। সারাক্ষণ মাকে অভিশাপ দিতেন। এই বিশাল পৃথিবীতে আমি আর নানি সম্পূর্ণ একা, দুজন মানুষ। দারিদ্রতা যেন পিছুই ছাড়তেছিল না। তবুও আমরা সুখী ছিলাম, শান্তিতেই ছিলাম। মায়ের স্বার্থপরতার পরে নানির সমস্ত চিন্তা ছিল আমার দিকে। নানি ছাড়া ছিলাম আমি বড্ড অসহায়। এই মানুষটার কল্যাণে আমি পড়াশোনা করি, ধীরে ধীরে বড় হতে থাকি। নানির বয়সও বাড়তেছে, দুর্বলতা এসে গেছে। শেষকালে নানি মায়ের জন্য খুবই কান্নাকাটি করতেন। শত হোক ওনার একমাত্র সন্তান, একমাত্র অবলম্বন। এক বুক শূন্যতা নিয়ে নানি একদিন মারা গেলেন। আমার জীবন কেন জানি স্তব্ধ হয়ে গেল। ভেবেই পাচ্ছিলাম না আমি কি করব, কিভাবে থাকব। আমার এই শূন্য জীবনটা আরও শূন্যতায় ভরে গেল। আমি জানি না মা এখন কোথায়, কি করছে, কোন স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছে, আর কিছুই জানি না। আজও জানতে পারলাম না আমার বাবাকে এখন বেঁচে আছেন কিনা, ওনার কি নতুন সংসার হয়েছে। আচ্ছা, তাদের কি একবারও আমার কথা মনে পড়ে না? কেন কিছুতেই হিসাব আমি মেলাতেই পারি না। নানির বোনের এক মেয়ে এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন। আমি এখনো জানি না আমার নাটকীয় জীবনটার শেষ কোথায়। এই গল্পটার 2য় পার্ট খুবই শীঘ্রই আসতেছে। দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে হবে।